নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা দারুচিনি দ্বীপ, আজ তৃতীয় পর্ব। সঞ্জু জিনিসপত্র গোছগাছ করা হচ্ছে, গোছানোর কাজটা করছে ফরিদা। সঞ্জু বলল, তুমি কষ্ট করছো কেন মা? দাও, আমাকে দাও। ফরিদা ধমক দিলেন, তুই চুপ করে বস তো, চা খাবি? ও মুনা, যা ভাইয়ার জন্য চা বানিয়ে আন, আমাকেও একটু দিস, আর তোর বাবাকে জিজ্ঞেস করে আয় সে খাবে কিনা। সঞ্জু বলল, বাবা অফিসে যাননি? না। জ্বর তো কমেছে, জ্বর কমেনি? হ্যাঁ কমেছে, তুই আজ চলে যাচ্ছিস তাই অফিসে গেল না। সে কি? সঞ্জুর সত্যি সত্যি লজ্জা করতে লাগলো। বাবা অফিসে না গিয়ে ঘরে বসে থাকার সঙ্গে তার বেড়াতে যাবার সম্পর্কটা সে ঠিক ধরতে পারছে না। ফরিদা বলল, যা তুই তোর বাবার সঙ্গে কথা বলে আয়। আমি কি কথা বলবো? বাবাকে দেখলেই আমার হার্টবিট স্লো হয়ে যায়। কি যে তুই বলিস, উনি কি জীবনে তোদের বকা দিয়েছেন নাকি উঁচু গলায় একটা কথা বলেছেন? তবু বাবাকে সাংঘাতিক ভয় লাগে মা। তুমি ওই বদরঙা শালটা দিচ্ছ কেন? তোর বাবা বলেছে সঙ্গে নিয়ে যেতে, নিয়ে যা, না নিলে উনি মনে কষ্ট পাবেন। আর শোন বাবা, যা ওনার কাছে গিয়ে বস, একটু গল্প টল্প কর। কি গল্প করবো বলো তো মা? গল্প না করলে না করবি, সামনে গিয়ে বস। সঞ্জু দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে গেল। সোবাহান সাহেব খবরের কাগজ পড়ছিলেন। সঞ্জুকে ঢুকতে দেখেও খবরের কাগজ থেকে মুখ তুললেন না, মৃদু স্বরে বললেন, বস। সঞ্জু বসল, এমনভাবে বসল যেন বাবার মুখোমুখি হতে না হয়। সোবাহান সাহেব বললেন, সাদ্দামকে তোর কেমন মনে হয়? প্রশ্নটা এতই অপ্রত্যাশিত যে সঞ্জু পুরোপুরি হকচকিয়ে গেল। সোবান সাহেব বললেন, স্কার্ট জিনিসটা তো দেখি খুবই মারাত্মক। কিছু না বললে ভালো দেখায় না বলে সঞ্জু বলল, খুব মারাত্মক না, পেট্রিয়ট দিয়ে তো শেষ করে দিচ্ছে। আরে না, এইসব ওয়েস্টার্ন বেশের কথাবার্তা একটাও বিশ্বাস করবি না। সাদ্দাম সহজ পাত্র না, বুশের কাল ঘাম বের করে দিচ্ছে। এই ঝামেলা হবে আগে জানলে সে মিডল ইস্টের ত্রিসীমানায় আসতো না। মিডল ইস্টের আলোচনায় যাওয়ার কোনো রকম ইচ্ছা সঞ্জু অনুভব করছে না, অথচ সে বুঝতে পারছে আলোচনায় অংশগ্রহণ করা খুবই উচিত। বাবা তাই চাচ্ছেন। কেমন বন্ধুর মতো গলায় কথা বলছেন। যিনি তার ছেলে মেয়েদের সঙ্গে কখনোই কথা বলেন না, তিনি যদি হঠাৎ বন্ধুর মতো আচরণ করতে থাকে তাহলে বিরাট সমস্যা হয়। মোনা চা নিয়ে আসায় পরিস্থিতির খানিকটা উন্নতি হলো, কিছু একটা করার সুযোগ পাওয়া গেছে। চা খাওয়া নিয়ে ব্যস্ত থাকা যাবে। চায়ে চিনি হয়নি, বিস্বাদ তিতকুটে খানিকটা তরল পদার্থ, যার উপর খুব কম করে হলেও 4টা পিঁপড়া ভাসছে। মোনা যতই দিন যাচ্ছে ততই গাধা হচ্ছে। বাবা সামনে না থাকলে ধমক দিয়ে দেওয়া যেত, এখন ধমক দেওয়ার প্রশ্নই ওঠে না। হাসি হাসি মুখ করে চা খেয়ে যেতে হবে। মুড়ি ভিজিয়ে লোকজন যেমন চা খায়, তেমনি পিঁপড়া ভিজিয়ে চা খাওয়া। সঞ্জু এক চুমুকে সব কটা পিঁপড়া খেয়ে ফেলল। শোভান সাহেব বললেন, তোমার মতো বয়সে আমি একবার ঘুরতে বের হয়েছিলাম, দার্জিলিং গিয়েছিলাম, বেনাপোল হয়ে কলকাতায়, সেখান থেকে বাসে করে শিলিগুড়ি। সঞ্জু চুপ করে রইল। শোভান সাহেব কোলের ওপর বালিশ টেনে নিয়েছেন। এটা তার দীর্ঘ আলাপের প্রস্তুতি কিনা তা সঞ্জু বুঝতে পারল না। বাবার সব কথাবার্তাই সংক্ষিপ্ত। আজ কি তাকে কথা বলার ভূতে পেয়েছে? এত কথা বলছেন কেন? শিলিগুড়িতে এক ধর্মশালায় এক রাত ছিলাম। ভাড়া কত জানিস? 1 টাকা। ওই ধর্মশালাতে থাকাই আমার কাল হলো। সকালে উঠে দেখি টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। পায়জামা পাঞ্জাবি পরে দিয়ে কম্বলের নিচে শুয়েছিলাম। পায়জামা পাঞ্জাবি ছাড়া কিছুই ছিল না। হা হা হা। তিনি যেভাবে হাসছেন তাকে মনে হচ্ছে ওই সময়কার খারাপ সময়টাও তার কাছে খুব মজার ছিল, যদিও মজার হওয়ার কোনোই কারণ নেই। বিদেশে টাকা চুরি হয়ে যাওয়া খুবই ভয়ঙ্কর। তারপর কি হলো শোন। আমার বিছানার পাশে বিছানায় ঘুমাচ্ছিল এক সাধু বাবা। তিনি বললেন, ক্যা হুয়া লড়কা? আমি বললাম, সব চুরি হয়ে গেছে। বাংলায় বললেন? না, বাংলায় বললে কি বুঝবে,
আমি ভাঙাচোরা হিন্দিতে বললাম, এক চোর নে সব লেকার ভাগ গেয়া। গল্পের এই পর্যায়ে মোনা ঘরে ঢুকে বলল, ভাইয়া, বল্টু ভাই এসেছে। সঞ্জু হাঁপ ছেড়ে বাঁচল। এখন বাবার সামনে থেকে উঠে যাওয়ার একটা অজুহাত পাওয়া গেল। সে বলল, বাবা, আমি একটু আসছি। বল্টু চুল কাটিয়েছে, গায়ে মেরুন রঙের হাফ হাওয়াই শার্ট নতুন কেনা হয়েছে। সোয়েটারে একটা ফুটো আছে বলে সোয়েটার পরেছে শার্টের নিচে। সঞ্জুকে দেখেই বলল, বিরাট কেলেঙ্কারিয়াস ব্যাপার হয়েছে। শুভ্রকে টেলিফোন করেছিলাম, ধরেছেন শুভ্রর বাবা। ওনার গলা অবিকল শুভ্রের মতন। আমি বললাম, কে, কানা বাবা নাকি? তোর কাছে একটা এক্সট্রা হ্যান্ডব্যাগ আছে? কি অবস্থা দেখতো। উনি কি বললেন? কি বললেন ভালো করে শুনতেই পাইনি, ভয়ে তখন আমার ব্রেন ঠান্ডা মেরে গেছে। সঞ্জু, তোর কাছে এক্সট্রা হ্যান্ডব্যাগ আছে? না, আমি একটা জোগাড় করেছি, সেটার আবার চেন লাগে না। তুই তো আর হীরামুক্ত নিয়ে যাচ্ছিস না, চেন না লাগলেও কিছু না। তা ঠিক, তোর যাওয়া কি হবে? তুই যে বলছিলি রাত 8টার আগে বলতে পারবি না। রাত 8টার সময় টাকা পাওয়ার কথা, যদি পাই তবেই যাব, না পেলে না। আমি প্রাইভেট টিউশন করি না, আমার ছাত্রকে বলে রেখেছি, মানে ধার হিসাবে চেয়েছি, সে বলেছে জোগাড় করে রাখবে। তোর টাকা জোগাড় হয়েছে? মার কাছ থেকে নিচ্ছি। তুই শুকিয়ে আছিস, টাকা চাওয়ার লোক আছে। আমার অবস্থাটা দেখ, ছাত্রের কাছ থেকে টাকা ধার করে চাইছি। সঞ্জু বলল, চা খাবি? না, ব্যাগের সন্ধানে বের হব, সব রেডি করে রাখি যদি টাকা পাওয়া যায়। তুই মোনাকে একটু ডাকতো, মোনা বলছিল নিউ মার্কেট যাবে, আমি ঝিকাতলা যাব, নিউ মার্কেটে ওকে নামিয়ে দেব। মোনার কথা বলতে গিয়ে বল্টুর বুক ধক ধক করছিল। সবসময় মনে হচ্ছিল সঞ্জু আবার কিছু বুঝে ফেলল না তো। সে অবশ্যই প্রাণপণ চেষ্টা করছে স্বাভাবিক থাকার, কিন্তু মনের ভাব কতদিন আর গোপন থাকবে। মোনার কথা মনে হলে শরীরে কেমন যেন এক ধরনের ঝাঁকুনি হয়, কথা বলতে গেলে কথা বেঁধে যায়। কী যে সমস্যা হয়েছে, সঞ্জু তার প্রাণের বন্ধু, সে যদি তার মনের ভাব কোনোদিন জেনে ফেলে, খুবই লজ্জার ব্যাপার। অবশ্য সঞ্জু এখনও কিছুই বুঝতে পারেনি। সে যে এই বাড়িতে একটু সেজে গুজে আসে তাও লক্ষ্য করেনি। তবে মোনার ব্যাপারটা সে এখনও কিছু বুঝতে পারছে না। বাচ্চা মেয়ে, মাত্র সেকেন্ড ইয়ারে উঠেছে, অথচ কথাবার্তার মার প্যাচ অসাধারণ। প্রতিটি কথার 2-3টা মানে হয়, কোন মানেটা রাখবে কোনটা রাখবে না সেটাই সমস্যা। রিকশায় উঠেই বল্টু রিকশাওয়ালাকে বলল, হুড তুলে দাও তো। মোনা বলল, হুড তুলতে হবে কেন, কে কি মনে করে? মোনা বলল, অবশ্য মনে করাকরির কি আছে, ভাই বোন রিকশা করে যাচ্ছি। বল্টুর মনটাই খারাপ হয়ে গেল। ভাই বোন মানে এসব কি বলছে মোনা? বল্টু মুখের মনের ভাব আড়াল করার জন্য সিগারেট ধরালো। মোনা বলল, বল্টু ভাই, আজ আপনাকে আরও বাটু বলে মনে হচ্ছে। ব্যাপার কি বলুন তো, আপনি কি কোমরে টাইট করে বেল্ট পরেছেন? তোমাকে কতবার বলেছি আমাকে বল্টু ভাই ডাকবে না? আমার ক্লাসের বন্ধুরা ডাকে সেটা ভিন্ন কথা, তুমি ডাকবে কেন? মনের ভুলে ডেকে ফেলেছি, আর ভুল হবে না, এখন থেকে অয়ন ভাই ডাকবো। আচ্ছা, অয়ন মানে কি? ওই পর্বত। আপনার মতো বাঁটু লোকের নাম পর্বত? আশ্চর্য তো। অয়নের মন আরও খারাপ হয়ে গেল। মোনা বলল, আপনি সত্যি জানেন অয়ন মানে পর্বত? জানবো না কেন, নিজের নামের মানে জানবো না? হুম, আপনি জানেন না, আমি চলন্তিকায় দেখেছি অয়ন হচ্ছে পথ, সূর্যের গতিপথ। অয়নাংশ মানে সূর্যের গতিপথের অংশ। অয়নের মনটা ভালো হয়ে গেল। এই মেয়ের মনে তার প্রতি সিরিয়াস ধরনের ফিলিংস আছে। ফিলিংস না থাকলে চলন্তিকা থেকে নামের মানে বের করতো না। অবশ্যই ফিলিংস আছে, অবশ্যই। অয়ন ভাই। কি? আপনার নাম নয়ন হলে ভালো হতো, আপনার চোখ সুন্দর। কি যে তুমি বলো, তবে আলাদা করে দেখলে সুন্দর। দুইটা চোখ একত্রে দেখলে মনে হয় একটা একটু টেরা।
আপনি লক্ষ্য করেছেন? অয়ন কিছু বলল না। পুরোপুরি নিশ্চিত হয়ে গেল মুনার তার প্রতি কোনো আকর্ষণ নেই, ফাজলামি করে বেড়াচ্ছে, এর বেশি কিছু না। মাঝে মাঝে আচমকা যেসব আবেগের কথা বলে তাও নিশ্চয়ই এক ধরনের রসিকতা। অল্প বয়সী মেয়েরা ক্রূর রসিকতা পছন্দ করে, বিশেষ করে সেই মেয়ে যদি অসাধারণ রূপবতী হয়, তাহলে তো কথাই নেই। মোনা, নিউ মার্কেট এসে গেছে, তুমি এখানে নামো, আমি রিক্সা নিয়েই চলে যাব। আমি একা একা নিউ মার্কেটে ঘুরবো, আপনি একটু আসুন না। অয়ন নেমে পড়ল। মেয়েটা তাকে পছন্দ করে না তো কি, সে তো করে। আরও খানিকটা সময় তো পাওয়া যাচ্ছে মুনার সঙ্গে থাকার, এটাই বা কম কি। অয়ন গম্ভীর গলায় বলল, যা কেনার চট করে কেনো, আমার কাজ আছে। আমার 5 মিনিট লাগবে। 5 মিনিটেই শেষ করতে হবে এমন কোনো কথা নেই, আমার হাতে ঘন্টাখানেক সময় আছে। 5 মিনিটও আমার লাগবে না, 3 মিনিটে কেনা শেষ করে ফেলবো। অয়ন দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে আশা করতে লাগলো 3 মিনিটে নিশ্চয়ই কোনো কেনাকাটা শেষ হবে না, মেয়েদের পক্ষে তা একেবারেই অসম্ভব। মোনা অসম্ভবকেই সম্ভব করলো। 2 মিনিটের ভেতর একটা প্যাকেট হাতে দোকান থেকে বের হয়ে বলল, চলুন যাই। কেনা শেষ? হুম। এত তাড়াতাড়ি কী কিনলে? আগে থেকে পছন্দ করা ছিল, শুধু টাকাটা দিলাম। এখন আপনি যেখানে যেতে চান চলে যান, আমি আজিমপুর রীতাদের বাসায় যাব। ইয়ে, চা খাবে নাকি? এখানে একটা রেস্টুরেন্টে খুবই ভালো চা বানায়। ভালো চা আপনিই খান, আমার চা খাওয়ার শখ নেই। যাই কেমন? ও আচ্ছা, ধরুন, আপনার জন্য একটা চিঠি আছে। অয়ন বিস্মিত হয়ে গেল। চিঠি? হ্যাঁ, চিঠি। আর এই প্যাকেটটা রাখুন, এরকম টেরা চোখে আমার দিকে তাকিয়ে থাকবেন না, দেখতে বিশ্রী লাগছে। হতচকিত অয়নের হাতে প্যাকেট এবং চিঠি দিয়ে মুনা ভিড়ের মধ্যে মিশে গেল। সংক্ষিপ্ত চিঠি, গোটা গোটা অক্ষরে লেখা, অয়ন ভাই, আপনি পুরো শীতকালটা হাফ হাতে একটা সোয়েটার, তাও ফুটো হয়ে যাওয়া, পরে কাটালেন। এই একটা সোয়েটার আপনি গত শীতেও পরেছেন, আমার খুব কষ্ট হয়। আপনাকে ভালো কটা সোয়েটার উপহার দিলাম, সেন্ট মার্টিনে যখন যাবেন তখন সেটা যেন গায়ে থাকে। মুনা। পুনশ্চ, যতই দিন যাচ্ছে আপনি ততই বাঁটু হচ্ছেন, ব্যাপার কি বলুন তো? প্যাকেটের ভেতর হালকা আকাশি রঙের ফুল হাতে একটা সোয়েটার, যেন দূর আকাশের ছোট্ট একটা অংশ সাদা রঙের পলিথিনের ব্যাগে ঢুকিয়ে রাখা হয়েছে। অয়নের কেমন যেন লাগছে, জ্বর জ্বর বোধ হচ্ছে, শরীরে এক ধরনের কম্পন। কেন জানি শুধু মার কথা মনে পড়ছে। 15 বছর আগে যিনি মারা গেছেন, তার কথা হঠাৎ মনে পড়ছে কেন? যিনি খুব শখ করে তার নাম রেখেছিলেন অয়ন, সেই মধুর নামে আজ আর কেউ ডাকে না। খাবার শেষে কেউ বলে না, অয়ন, বাবা পেট ভরেছে, খেয়েছিস ভালো করে? অয়নের চোখে পানি এসে গেল। সে সেই অশ্রু জল গোপন করার কোনো চেষ্টা করল না। কিছু কিছু চোখের জলে অহংকার ও আনন্দ মেশা থাকে, সেই জল গোপন করার প্রয়োজন পড়ে না। মুনা বাড়িতে পা দেওয়া মাত্র ফরিদা ভীত গলায় বলল, পাউডারের কৌটোয় 1000 টাকা ছিল, টাকাটা পাচ্ছি না, কি হয়েছে বলতো? মুনা ফ্যাকাশে হয়ে গেল, ক্ষীণ স্বরে বলল, সে কি? ফরিদা বলল, আমার তো মা হাত পা কাঁপছে, এখন কি করি? ভালো করে খুঁজে দেখেছো? চলো তো দেখি, আমিও খুঁজি। ফরিদা বলল, একটা ঠিকা ঝি রেখেছিলাম না, আমার মনে হয় ওই নিয়ে গেছে। সে তো গেছে 10 দিন আগে, এর মধ্যে তুমি খুঁজে দেখো নি? না, আজে বাজে জায়গায় তুমি টাকা রাখো কেন মা? পাউডারের কৌটায় কেউ টাকা রাখে? কোথায় ছিল কৌটা? কি হবে বলতো মুনা, সঞ্জুকে দেবো টাকাটা, সে তো এখনই চাইবে। মোনার মুখ ছাই বর্ণ হয়ে গেল। ভাইয়া, ভাইয়া যেতে পারবে না? সে টাকা চুরি করেছে বলে তার ভাইয়া যেতে পারবে না? সে তো টাকা চুরিও করেনি, ধার নিয়েছে। আগামী মাসের মাঝামাঝি স্কলারশিপের 1500 টাকা পাবে। সে ঠিক করে রেখেছিল টাকাটা পাওয়া মাত্র সে 1500 টাকা মার কৌটোয় রেখে দেবে। মা একদিন কৌটো খুলে অবাক হয়ে বলবে, ও মুনা, দুটো 500 টাকা নোট রেখেছিলাম, এখন দেখি 1500 টাকা, ব্যাপার কি বলতো? সে বলবে,
কী যে বলো তুমি মা, টাকা কি আর ডিম পাড়ে? তুমি 1500 রেখেছিলে। হুম, আমি রেখেছি আমি জানি না? তাহলে নিশ্চয়ই ভৌতিক কাণ্ড, কোনো পরোপকারী ভূত কিংবা পেতনি হয়তো রেখে গেছে। তুই রাখিসনি তো? আমি আমি রাখবো কিভাবে? আমি কি টাকা পাই? হেঁটে হেঁটে কলেজ করি, লোকজনের ধাক্কা খেতে খেতে কলেজে যাওয়া ফিরে আসা, কী যে বিশ্রী তুমি জানো না। ফরিদা বললেন, এখন কি করি মোনা বলতো? মোনা বলল, বাবার কাছে নেই। ওনার কাছে থাকবে কোত্থেকে? উনি তো বেতন পেয়েই সব টাকা আমার কাছে দিয়ে দেন। তাহলে কি বড় মামার অফিসে চলে যাব? বড় মামাকে বলবো? ফরিদা অকুলে কুল পেলেন, আগ্রহ নিয়ে বললেন, তাই কর মা, তাই কর। মোনা ঘর থেকে বেরোতেই সঞ্জু বলল, টাকা তো মা এখনো দিলে না? ফরিদা বললেন, তুই যাবি সেই রাত 10টায়, এখন টাকা নিয়ে কি করবি? সঞ্জু শঙ্কিত গলায় বলল, সত্যি করে বলো মা, টাকার জোগাড় হয়েছে? হয়েছে রে বাবা, হয়েছে। সঞ্জুর মুখ থেকে শঙ্কার ভাব পুরোপুরি দূর হলো না। সে মার দিকে তাকিয়ে রইল। ফরিদার মুখ শুকনো। তিনি হাসতে চেষ্টা করলেন, হাসতে পারলেন না। কোনো রকমে বললেন, চা খাবি বাবা? চা বানিয়ে দিই? জরি দোতলার বারান্দায় চুল এলিয়ে বসে আছে। শীতকালের রোদে বসে থাকতে এমন ভালো লাগে। আজ ইউনিভার্সিটিতে ক্লাস ছিল। ভোরবেলাতেই বাবা বলে দিয়েছে যেতে হবে না। সে বলেছে আচ্ছা, কেন যেতে হবে না জিজ্ঞেস করেনি। এই বাড়ির কারোর সঙ্গেই কথা বলতে তার ইচ্ছা করে না। বাবার সঙ্গে না, মায়ের সঙ্গে না, ছোট বোনের সঙ্গেও না। তার প্রায় মনে হয় সে যদি হস্টেলে থেকে পড়াশোনা করতে পারত তাহলে কত চমৎকার হতো। সিঙ্গেল সিটেড একটা রুম, সে একা থাকবে, নিজের মতো করে ঘরটা সাজাবে। তাকে বিরক্ত করার জন্য কেউ থাকবে না। দুপুর রাতে তার ঘরে দরজা ধাক্কা দিয়ে মা বলবে না, ও জরি তোর সঙ্গে ঘুমাবো, তোর বাবা বিশ্রী ঝগড়া করছে। জরিকে দরজা খুলে বলতে হবে না, সে কি মা, কেঁদো না, দুপুর রাতে এরকম শব্দ করে কাঁদতে আছে, বাড়ির সবাইকে তুমি জাগাবে। তোর বাবা আমাকে কুত্তি বলে গাল দিয়েছে। চুপ করো মা, ছি, গাল দিলেও কি নিজের মেয়ের কাছে বলতে আছে? তোকে বলবো না তো কাকে বলবো? অনেক কথা আছে কাউকেই বলতে হয় না। আমি কি তোমায় সব কথা বলি? কখনো বলি না, কখনো বলবোও না। এটা খুবই সত্যি কথা। জরি তার নিজের কথা কাউকেই বলে না। মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, মাঝে মাঝে মনে হয় এমন একজন কেউ যদি থাকতো যাকে সব কথা বলা যায়। রোদে বসে জরি তাই ভাবছিল। তার হাতে একটা ম্যাগাজিন। মাঝে মাঝে সে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে, তবে সে কিছু দেখছেও না, পড়ছেও না। হাতে একটা ম্যাগাজিন থাকার অনেক সুবিধা। কেউ এলে ম্যাগাজিন নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া যাবে, কথাবার্তায় যোগ দিতে হবে না। কেউ কিছু জিজ্ঞেস করলে বলতে পারবে, এখন একটা মজার জিনিস পড়ছি, পরে কথা বলবো। জরির মা মনোয়ারা দোতলায় উঠে এলেন। খানিকটা উত্তেজিত গলায় বললেন, জামাই এসেছে, জামাই। জরি ম্যাগাজিনের পাতা উল্টাতে লাগলো, যেন সে কিছুই শুনতে পায়নি। জামাই এসেছে, নিচে বসে আছে। জরি শীতল গলায় বলল, জামাই বলছো কেন মা? বিয়ে এখনো হয়নি, বিয়ে হোক তারপর বলবে। তুই শাড়িটা বদলে নিচে যা। কেন? তোকে নিয়ে বাইরে কোথায় যেন খেতে যাবে বলছে। জরি তাকিয়ে রইল। তার খুব রাগ লাগছে, যদিও রাগ করার তেমন কোনো কারণ নেই। 1 মাস পর যে ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে সে যদি তাকে নিয়ে এক দুপুরে বাইরে খেতে যেতে চায়, তাতে দোষ ধরার কিছু নেই, এটাই তো স্বাভাবিক। মনোয়ারা বলল, জামাই পরশু রাতেও এসেছিল, তুই তোর কোনো এক বন্ধুর বাসায় ছিলি, শুনে খুব রাগ করলো। জরি বলল, রাগ করলো মানে? না, রাগ ঠিক না, ওই বলছিল আর কি, এই বয়সী মেয়েদের বন্ধু বান্ধবদের বাসায় রাত কাটানো ঠিক না। তুমি কি বললে? আমি কি বলবো, আমার সঙ্গে তো কথা হয়নি, তোর বাবার সঙ্গে কথা হয়েছে। বাবাকে সে উপদেশ দিল। তুই সবার কথার এমন মারপ্যাচ ধরিস কেন? উপদেশ না, কথার কথা বলেছে। আয় মা, চট করে শাড়িটা বদলে আয়। আমি যেতে পারবো না। এটা কেমন কথা? যেতে ইচ্ছা করছে না মা। তোর বড় চাচা নিচে বসে আছেন, উনি শুনলে রাগ করবেন। জরি উঠে দাঁড়ালো। মনোয়ারা বললেন, আয়, আমি চুলটা আঁচড়ে দিই।
তুই শাড়িটা বদলা, গোলাপি জামদানিটা পর। তোর চাচির মুক্ত দুলজোড়া পরবি, নিয়ে আসবো। নিয়ে আসো। মনোয়ারা ছুটে গেলেন। মেয়েকে অতি দ্রুত সাজিয়ে দিতে হবে, নয়তো জরির চাচা রাগ করবেন। যার আশ্রয়ে বাস করছেন তাকে রাগানো ঠিক হবে না, কিছুতেই ঠিক হবে না। আজ যদি তিনি বলেন, অনেক দিন তো হলো, এখন তোমরা নিজেরা একটা ব্যবস্থা দেখো, তখন কি হবে? কোথায় যাবেন তিনি? অসুস্থ স্বামীকে নিয়ে কার ঘরে উঠবেন? জরি বেশ যত্ন করে সাজল, কানে দুল পড়ল, চোখে হালকা করে কাজল দিল। তার চোখ এমনিতেও সুন্দর, কাজল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, তবু কাজল দিলেই চোখে একটা হরিণ হরিণ ভাব চলে আসে। অবশ্যই সে জানে বসার ঘরের সোফায় বসে অতি দ্রুত যে লোকটি পা নাড়াচ্ছে, সে ভুলেও তার চোখের দিকে তাকাবে না। পৃথিবীতে দু ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ তাকায় মেয়েদের চোখের দিকে, চোখের ভাষা পড়তে চেষ্টা করে। অন্য দল তাকায় শরীরের দিকে। মনিরুদ্দিন আজ 3 পিস স্যুট পরে এসেছে। গা দিয়ে ভুর ভুর করে সেন্টের গন্ধ বেরোচ্ছে। সেই গন্ধের সঙ্গে মিশেছে জর্দার কড়া গন্ধ। তার মুখ ভর্তি পান, পানের লাল রসের খানিকটা ঠোঁটের উপর জমা হয়ে আছে। সে অতি দ্রুত পা নাড়াচ্ছে। জরিকে ঢুকতে দেখে সে তাকালো। এই দৃষ্টি কয়েকবার পা থেকে মাথা পর্যন্ত নড়াচড়া করল। জরির চাচা বলল, বসো মা। মনিরুদ্দিন বলল, চাচাজানের সঙ্গে দেশের অবস্থা নিয়ে কথা বলছিলাম। এই দেশে ভদ্রলোকের কোনো ব্যবসা করা সম্ভব না। যারা জেনুইন ব্যবসা করে তাদের জন্য এই দেশ না, দালালের জন্য এই দেশ। জরির চাচা বললেন, খুবই সত্যি কথা। মনিরুদ্দিন বলল, কি আছে এই দেশে বলুন দেখি চাচাজান? সামান্য অসুখ বিসুখ হলে চিকিৎসার জন্য যেতে হয় ব্যাংকক। চিকিৎসা বলে এক জিনিস এই দেশে নেই। ঠিক বলেছ। তারপর ধরুন এডুকেশন, এডুকেশনের এটাও এদেশে নেই। জরি মনে মনে বলল, এডুকেশনের এ নয়। পলিটিক্সের কথা যদি ধরেন চাচাজান, তাহলে বলার কিছুই নেই। সত্যি, খুবই সত্যি কথা। বুঝলেন চাচাজান, পুরো বঙ্গোপসাগরটা যদি তেল হয়ে যায় তবুও এই দেশের কোনো উন্নতি হবে না। 10 জন লুটে পুটে খাবে। কারেক্ট, কারেক্ট। মনিরুদ্দিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওকে নিয়ে একটু ঘুরে আসি। আচ্ছা বাবা, যাও। জরি উঠে দাঁড়ালো। জর্দার কড়া গন্ধে তার মাথা ধরে গেছে, বমি বমি আসছে। বাসার সামনে বিশাল লাল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। খাকি পোশাক এবং মাথায় টুপি পরা একজন ড্রাইভার। মনিরুদ্দিন গাড়িতে উঠেই বলল, কুদ্দুস, রবীন্দ্রসঙ্গীত দাও তো। আমার আবার গাড়িতে রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছুই ভালো লাগে না। আর শোনো কুদ্দুস, স্লো চালাবে। কুদ্দুস রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট চালু করলো। মনিরুদ্দিন জরির দিকে তাকিয়ে বলল, খানিকটা ঘোরাঘুরি করি। জরি বলল, জি আচ্ছা। চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজ দেখেছ? না। কুদ্দুস, ওইখানে চলো তো। গাড়ি চলতে শুরু করলো। পিছনের সিটে এত জায়গা, তবু সে বসেছে জরির সঙ্গে গায়ে গা লাগিয়ে। জরি এখন তার গায়ের ঘামের গন্ধ পাচ্ছে। মনিরুদ্দিন তার ডান হাত জরির হাঁটুর ওপর রেখেছে। গানের তালে তালে সেই হাত তাল দিচ্ছে। পরশুদিন রাতে কোথায় ছিলেন? আমার এক বন্ধুর বাসায়। উচিত না। উচিত না কেন? বন্ধু বান্ধব থাকা ভালো, গল্পগুজব করাও ভালো, তাই বলে রাতে থেকে যাওয়া ঠিক না। জরি প্রাণপণ চেষ্টা করছে পাশে বসে থাকা মানুষটিকে ভুলে গিয়ে গানে মন দিতে, যেন গানটাই সত্যি, আশেপাশের জগৎ সত্যি না। অরুন্ধতী হোম চৌধুরী, কি অপূর্ব গলা। মনিরুদ্দিন একটা হাত জরির কাঁধে তুলে দিয়েছে। পায়ের উপর থেকে সেই হাত কাঁধে উঠে এসেছে। জরি খুব চেষ্টা করছে নিজেকে সম্পূর্ণ ভুলে যেতে, যা হবার হোক। মনিরুদ্দিন অস্পষ্ট স্বরে বলল, একটু এদিকে সরে বসো, তাহলে ড্রাইভার ব্যাক ভিউ মিরারে কিছু দেখবে না। এরকম শক্ত হয়ে আছো কেন? মনিরুদ্দিন জরির বুক স্পর্শ করল। জরি শিউরে উঠল। মনিরুদ্দিন অভয়ের হাসি এসে বলল,
গাড়ির কাঁচ টিন্টেড, বাইরে থেকে কিছুই দেখা যায় না। জরি চেঁচিয়ে বলল, ড্রাইভার ড্রাইভার সাহেব, গাড়ি থামান, আমি নামবো, থামান বলছি, এক্ষুনি থামান, এক্ষুনি। ড্রাইভার আচমকা ব্রেক কষে গাড়ি থামালো। জরি হকচকিয়ে যাওয়া মনিরুদ্দিনের দিকে তাকিয়ে শীতল গলায় বলল, আপনি একটাও কথা বলবেন না, আমি এইখানে নেমে যাব। আপনি যদি বাধা দিতে চেষ্টা করেন আমি চিৎকার করে লোক জড়ো করব। তুমি 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 যাচ্ছ কোথায়? আমি দারুচিনি দ্বীপে যাব। কি বলছো তুমি? দারুচিনি দ্বীপ কি? আপনি বুঝবেন না। জরি গাড়ির দরজা খুলে নেমে পড়ল। জরি সন্ধ্যার পর বাসায় ফিরল। জরির মা সম্ভবত সারাক্ষণই গেটের দিকে তাকিয়েছিলেন। তিনি ছুটে এসে মায়ের হাত ধরে ভীত গলায় বললেন, কি হয়েছে রে মা, কি হয়েছে? জরি সহজ গলায় বলল, কিছু হয়নি তো। জামাই তোর বড় চাচাকে টেলিফোন করেছিল, তুই নাকি রাগারাগি করে চলন্ত গাড়ির দরজা খুলে নেমে গেছিস, জামাইকে খারাপ খারাপ কথা বলেছিস, অপমান করেছিস। জামাই অসম্ভব রাগ করেছে। রাগ করলে কি আর করা, তোর চাচাও রাগ করেছে, খুবই রাগ করেছে, বসে আছে তোর জন্য। জরি বলল, মা তোমার কাছে টাকা আছে, আমাকে দেবে, আমি পালিয়ে যাব মা। কি বলছিস পাগলের মতো? আয় ভেতরে আয়, কি হয়েছে বলতো? চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গেলি কেন? যদি অ্যাক্সিডেন্ট হতো? চলন্ত গাড়ি থেকে নামিনি। হয়েছিল কি? কিছু হয়নি। তোর বাবা টেলিফোন আসার পর থেকে ছটফট করছে, তার অসুখ খুব বেড়েছে। আয় প্রথমে তোর বাবার কাছে আয়। জরির বাবা হাঁপানির প্রবল আক্রমণে নীলবর্ণ হয়ে গেছেন, বিছানায় পড়ে আছেন চোখ বন্ধ করে। নিঃশ্বাস নেওয়ার চেষ্টায় তার বুক ওঠানামা করছে, নিঃশ্বাস নিতে পারছেন না। জরির ছোট বোন বাবার মাথার কাছে মুখ কালো করে বসে আছে। জরি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্টের কি কোনো মানে হয়, কোনো অর্থ হয়? জরির বাবা একবার চোখ খুলে তাকালেন, পর মুহূর্তেই চোখ বন্ধ করে আগের মতোই ছটফট করতে লাগলেন। জরির মা ফিসফিস করে বললেন, জামাইয়ের টেলিফোন শোনার পর শ্বাসকষ্ট শুরু হলো। জরি এই ঘরে আর থাকতে পারছে না, এই কষ্ট দাঁড়িয়ে দেখা সম্ভব না। সে এগিয়ে এসে বাবার মাথায় হাত রাখল। তিনি চোখ মেললেন এবং জরিকে অবাক করে দিয়ে হাসার চেষ্টা করলেন, যেন মেয়েকে দেখে খুশি হয়েছেন। জরি বলল, বাবা আমি ভালো আছি। তিনি মাথা নাড়লেন, মনে হচ্ছে তার কষ্ট খানিকটা কমে এসেছে। বুক আগের মতো ওঠানামা করছে না। ওষুধ দেওয়া হয়েছিল, সেই ওষুধ হয়তোবা কাজ করতে শুরু করেছে। শ্বাসনালীর প্রদাহ কমার দিকে। জরি আবার বলল, বাবা আমি ভালো আছি। তিনি ইশারা করে সবাইকে চলে যেতে বললেন। এর অর্থ তার কষ্ট এখন সত্যি সত্যি কমার দিকে। কষ্টটা কমলেই তিনি ঘুমিয়ে পড়বেন, সম্ভবত তার ঘুম আসছে। সবাই ঘর খালি করে বের হয়ে এলো। জরির বড় চাচা ইউসুফ সাহেব বসে আছেন থমথমে মুখে। তার সবাই জরির বড় চাচা ইউসুফ সাহেব বসে আছেন থমথমে মুখে। তার সামনেই জরির মা এবং জরি। কথাবার্তা এখনও শুরু হয়নি। ইউসুফ সাহেব চা খাচ্ছেন। কি বলবেন এবং কিভাবে বলবেন তা হয়তো ঠিক করছেন। মেয়েটার শান্ত মুখের দিকে যতবার তাকাচ্ছেন ততবারই তার রাগ উঠে যাচ্ছে। এত বড় ঘটনার পর মেয়েটা এরকম শান্ত মুখে বসে আছে কি করে? সে ভাবে কি নিজেকে? তিনি কিছু বলার আগেই জরি বলল, চাচা আমি ওই লোকটাকে বিয়ে করব না। ইউসুফ সাহেব জরির সাহস ও স্পর্ধা দেখে চমকে গেলেন। তিনি রাগ সামলে নিচু গলায় বললেন, বিয়ে করবে কি করবে না এই কথা আমি জিজ্ঞেস করিনি, আগ বাড়িয়ে কথা বলছো কেন? কি ভাবো নিজেকে? আমি যা জিজ্ঞেস করি তার জবাব দেবে। কি হয়েছিল যে তুমি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নামলে? জরি চুপ করে রইল। তুমি যে ছেলেটাকে অপমান করলে, তুমি এদের ক্ষমতা জানো? এদের অর্থবৃত্তির খবর রাখো? সে কি করেছে যে তাকে গালাগাল দিয়ে লাফ দিয়ে গাড়ি থেকে নামবে?
চিৎকার করে লোক জড়ো করবে? আমি চিৎকার করে লোক জড়ো করিনি। তুমি বলতে চাও সে মিথ্যা কথা বলেছে? কথা বলছো না কেন? নাকি বলার মতো কথা খুঁজে পাচ্ছ না? ইউসুফ সাহেব জরিকে তুই করে বলেন, আজ তুমি করে বলছেন। এতে রাগের প্রকাশ পাচ্ছে এবং দূরত্বও প্রকাশ পাচ্ছে। শোনো জরি, মনি সব কথাই আমাকে বলেছে, কিছুই গোপন করেনি। কি বলেছে? তোমার সঙ্গে এই নিয়ে ডিসকাশন করা উচিত না, তবু তুমি যখন শুনতে চাচ্ছ তখন বলছি। সে তার ভাবি স্ত্রীর হাত ধরেছে। এটা এমন কি অপরাধ? আমি যতদূর জানি তোমরা ক্লাসের ছেলের হাত ধরাধরি করে হাঁটো, তখন অপরাধ হয় না? তারা কী পরিমাণ রাগ করেছে তা কি তুমি জানো? মুনির টেলিফোনে কাঁদছিল। মুনিরের বাবা টেলিফোন করেছেন। মুনিরের এক মামা পুলিশের এআইজি, উনি টেলিফোন করেছেন। জিয়ার আমলে পাট মিস্ত্রি ছিলেন এক ভদ্রলোক, উনি ফোন করেছেন। জিয়ার মা ক্ষীণ গলায় বললেন, এখন কি করা? ইউসুফ সাহেব বললেন, এইটা নিয়েই চিন্তা করছি। মুনিরের বাবার সঙ্গে কথা হলো। জরি বলল, কি কথা হলো? তোমার তো শোনার দরকার নেই, তুমি ঘরে যাও। জরি উঠে চলে গেল। ইউসুফ সাহেব বললেন, মুনিরের বাবা বলছেন তারা কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিতে চান, দেরি করতে চান না, কারণ ছেলের খুব মন খারাপ করছে। জরির মা বললেন, বিয়ের পর ওরা আমার মেয়েটাকে কষ্ট দেবে। কষ্ট দেবে কী জন্য? বিয়ে হয়ে গেলে সব সমস্যার সমাধান, আর একবার বিয়ে হয়ে গেলে কেউ কিছু মনে রাখবে না। বিয়ে কখন হবে? ওরা পঞ্জিকা টঞ্জিকা দেখছে, যদি দিন শুভ হয় আজ রাতেও হতে পারে। এইসব কি বলছেন ভাইজান? চিন্তাভাবনা করেই বলছি, চিন্তাভাবনা ছাড়া কাজ করা আমার স্বভাব না। জরি যে কাণ্ড করেছে তারপর এছাড়া কোনো রাস্তা নেই। মেয়েটার মত নাই। বাজে কথা বলবে না। মত নেই আগে বললে না কেন? এঙ্গেজমেন্টের আগে বলতে পারলে না? জরিকে এখন কিছু বলার দরকার নেই। ওদের টেলিফোন আগে পাই। ওরা যদি আজ রাতে বিয়ের কথা বলে তখন আমি জরিকে বুঝিয়ে বলবো। জরির মা ক্ষীণ গলায় বলল, আরও কয়েকটা দিন সময় দিলে মেয়েটা ঠান্ডা হতো। আমার মতে আর এক মুহূর্ত সময় দেওয়া উচিত না। সময় দিলে ক্ষতি, বিরাট ক্ষতি। ওদের কিছু না, ক্ষতি আমাদের। ইউসুফ সাহেবের কথা শেষ হওয়ার আগেই টেলিফোন এলো। মনিরুদ্দিনের বাবা টেলিফোন করেছেন। সবার সাথে কথা টথা বলে ঠিক করেছেন বিয়ে আজ রাতেই পড়ানো হবে। রাত 10টার মধ্যে বিয়ে পড়ানো হবে। 11টার দিকে তারা বউ নিয়ে চলে যাবেন। সামনের সপ্তাহে হোটেল সোনারগাঁয়ে রিসেপশন। ইউসুফ সাহেব জরির মাকে বললেন, তুমি তোমার গুণবতী মেয়েকে আমার কাছে পাঠাও। ভাইজান, একটা বিষয় যদি বিবেচনা করেন। সব দিক বিবেচনা করা হয়েছে, বিবেচনার আর কিছু বাকি নেই। মনসুর আলী সাহেব বাগানে গোলাপ গাছের কাছে খুপড়ি হাতে বসেছিলেন। 5টি গোলাপ এই গাছটায় একসাথে ফুটেছে, টকটকে লাল গোলাপ। মনে হচ্ছে গাছে যেন আগুন লেগে গেছে। গাছটা যেন আনন্দ, গর্ব এবং অহংকারের সঙ্গে গলা উঁচিয়ে বলছে, দেখো, তোমরা আমাকে দেখো। এরকম একটা গাছের একটু যত্ন নিজের হাতে না করলে ভালো লাগে না। মনসুর সাহেব মাটি আলগা করে দিচ্ছেন। মাটির ফাঁকে ফাঁকে যেন গাছের জীবনদায়িনী নাইট্রোজেন প্রচুর পরিমাণে যেতে পারে। মেঘবতী এগিয়ে এলো, খুব ধীর পায়ে আসছে। বেচারির শরীর ভালো না। কাল রাতে সে কিছুই খায়নি। খাবার সারাক্ষণ শুকিয়ে নিজের জায়গায় চলে এসেছে। দুটো থাবার মাঝখানে মুখ রেখে ঘুমিয়ে পড়েছে। তিনি মেঘবতীর দিকে তাকিয়ে হালকা গলায় বললেন, আয় আয়, দেখ ফুলের বাহার দেখ। মেঘবতী কাছে এসে তার পাঞ্জাবির এক কোণ কামড়ে ধরে চুপ করে বসে রইল। তিনি মাটি কুপিয়ে দিতে লাগলেন। বড় ভালো লাগছে। শীতের সকালের এই চমৎকার রোদ, ফুলের গন্ধ, গা ঘেঁষে বসে থাকা প্রিয় প্রাণী, এইসব ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দের যোগফল বিরাট একটা সংখ্যা। এই সংখ্যা অসীমের কাছাকাছি। মনসুর সাহেব খুপড়ি নামিয়ে পাঞ্জাবির পকেটে চুরুটের জন্য হাত দিলেন। মেঘবতী পাঞ্জাবির পকেট এখনও কামড়ে ধরে আছে। মেঘবতী, ছাড় তো দেখি, চুরুট নেব। মেঘবতী ছাড়ল না। তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন।
কিছুক্ষণ তার চোখে পলক পড়ল না। মেঘবতী মরে পড়ে আছে। মৃত্যুর আগে আগে সে কিছু একটা বলতে এসেছিল, বলতে পারেনি। পরম মঙ্গলময় ঈশ্বর তার হৃদয়ে ভালোবাসা দিয়েছিল, মুখে ভাষা দেননি। মৃত্যুর আগে আগে যে কথাটি সে বলতে এসেছিল তা বলতে পারেনি। সে তার প্রভুর পাঞ্জাবির পকেট কামড়ে ধরে অচেনা অজানার দিকে যাত্রা করেছে। মনসুর সাহেব ভাঙা গলায় ডাকলেন, অনুষ্কা, অনুষ্কা। অনুষ্কাকে ডাকতে গিয়ে তার গলা ভেঙে গেল। অনুষ্কা ছুটে এলো। মনসুর সাহেব ভাঙা গলায় বললেন, তোমার মেঘবতীর গায়ে একটু হাত রাখো মা। অনুষ্কা কয়েক পলক মেঘবতীর দিকে তাকিয়ে ছুটে গেল নিজের ঘরের দিকে। এই বিশাল বাড়িতে সে ছিল নিঃসঙ্গ। মেঘবতী তাকে সঙ্গ দিয়েছে। কত রাতে দুঃস্বপ্ন দেখে জেগে উঠে ভয় পেয়ে ডেকেছে, মেঘবতী। অমনি জানলার কাছে মেঘবতীর গর্জন শোনা গেছে। সে জানিয়ে গেছে, আমি আছি, আমি আছি। তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছেন, তোমার বাবা ঘুরছেন জাহাজে জাহাজে, কিন্তু আমি আছি। আমি তোমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকব। আমি পশু, আমি মানুষের মতো প্রিয়জনদের ছেড়ে যাওয়া শিখিনি। অনুষ্কা ফুলে ফুলে কাঁদছে। মনসুর সাহেব অনুষ্কার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মা, এমন করে কাঁদলে চলবে? রাত 9টা বাজে। আজ না তোমাদের দারুচিনি দ্বীপে যাওয়ার কথা? আমি কোথাও যাব না। তা তো হয় না মা, তুমি না গেলে তোমার বান্ধবীরা যাবে না। তোমার একার কষ্টের জন্য তুমি অন্যদের কষ্ট দিতে পারো না, সেই অধিকার তোমার নেই মা। বললাম তো, আমি কোথাও যাব না। তুমি মানুষ হয়ে জন্মেছ মা। মানুষ শুধু একার জন্য বাঁচে না, মানুষ অন্যদের জন্যও বাঁচে। ওইখানেই মানুষ হয়ে জন্মানোর আনন্দ, এইখানেই মানুষ হয়ে জন্মানোর দুঃখ মা। মা ওঠো, তোমার বান্ধবীরা সব মুখ কালো করে বসে আছে। অনুষ্কা নড়ল না। মনসুর সাহেব বললেন, তোমার মা যেদিন হঠাৎ করে এসে আমাকে বলল, আমি তোমার সঙ্গে বাস করতে পারছি না, আমি চলে যাচ্ছি, সেদিনও আমি কিন্তু ঠিক সময় অফিস গিয়েছি। মা, তুমি তো আমার মেয়ে, আমার মেয়ে না? হ্যাঁ, আমি তোমারই মেয়ে। তাহলে তুমি ওঠো তো। অনুষ্কা উঠে বসল। মনসুর সাহেব বলল, তোমার আনন্দ তুমি সবাইকে দেখাবে, দুঃখ কাউকে দেখাবে না। তোমার মা আমাকে ছেড়ে যাওয়ায় আমি যে দুঃখ পেয়েছিলাম তা কি কখনো কাউকে দেখিয়েছি? আমার এত প্রিয় যে মেয়ে, তার কাছেও আমি মাত্র আজ স্বীকার করলাম। অনুষ্কা চোখ মুছে বন্ধুদের কাছে গিয়ে হাসতে হাসতে বলল, এখনও অনেক সময় আছে, চল তো সবাই ছাদে গিয়ে খানিকক্ষণ হইচই করে আসি। ফরিদা হাসি মুখে বললেন, এই নে তোর টাকা, গুনে দেখ 1000 আছে কিনা। এখন খুশি? তার মুখে হাসি, তিনি মনের আনন্দ চেপে রাখতে পারছেন না। মুনা তার বড় মামার কাছে চাওয়া মাত্রই টাকা পেয়েছে, কোনো সমস্যা হয়নি। কি গুনে দেখলি না? সঞ্জু বলল, কি আশ্চর্য, গুনে দেখতে হবে কেন? ভাত দিয়ে দাও মা। মাত্র 8টা বাজে, এখনই ভাত খাবি? তোর ট্রেন সেই তো 10:30টায়। একটু আগে আগে যাওয়া দরকার, টিকিটে ঝামেলা আছে। তোর বাবা তো সঙ্গে যাবে। সঞ্জু বিস্মিত হয়ে বলল, বাবা যাবে কেন? তার যাওয়ার দরকার কি? যেতে চাচ্ছে যাক না, তুই বিরক্ত হচ্ছিস কেন? সবাই বলবে কি ট্রেনে তুলে দিতে বাবা চলে এসেছেন। আমি কি কচি খোকা নাকি? না মা, তোমার পায়ে পড়ি, যেভাবেই হোক তুমি সামলাও প্লিজ। বেচারা এত আগ্রহ করে বসে আছে। না মা, না প্লিজ। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, এমনিতেই ওরা আমাকে খোকাবাবু ডাকে। খোকাবাবু ডাকে? কেনই বা ডাকবে না? ইউনিভার্সিটির সব কটা পরীক্ষার সময় বাবা উপস্থিত, হাতে কাটা ডাব। পরীক্ষা দিয়ে এসেই ডাব খেতে হবে, কী রকম লজ্জার ব্যাপার বলো তো? লজ্জার কি আছে? ডাবের পানিতে পেট ঠান্ডা থাকে। উফ মা, তুমি বুঝবে না, তুমি বাবাকে সামলাও। আচ্ছা দেখি, বলে দেখি। মুনা এসে বলল, ভাইয়া, বাবা তোমাকে ডাকছেন।
সঞ্জু বাবার ঘরের দিকে রওনা হলেন। আবারও হয়তো খানিকক্ষণ ইরাকের যুদ্ধের কথা শুনতে হবে। বাবার ঘরে ঢুকে চুপচাপ বসে থাকার কোনো মানে হয় না। বাবার সঙ্গে তার বলার কোনো কথাই নেই। মাঝে মাঝে সে মনেও করতে পারে না বাবাকে আপনি করে বলে না তুমি করে বলে। কলেজে যখন পড়ে তখন একদিন বাবা তাকে ডেকে বলল, তুই আজ আমার অফিসে একটা চিঠি দিয়ে আসতে পারবি? সঞ্জু বলল, জি স্যার, পারবো। সুবহান সাহেব গম্ভীর মুখে বললেন, স্যার বলছিস কেন? সঞ্জু কোনো জবাব দিতে পারেনি। মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এখনও সে ওই দিনের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুবহান সাহেব বললেন, বস। সঞ্জু বসল। টাকা পয়সা কি লাগবে বললি না তো? মা টাকা দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, নে আরও 200 টাকা রেখে দে। লাগবে না বাবা। রেখে দে। লাগবে না, মা 1000 টাকা দিয়েছে। সুবহান সাহেবের মনটা একটু খারাপ হলো। তিনি ভেবেছিলেন বাড়তি 200 টাকা পেয়ে ছেলে খুশি হবে। তিনি তার আনন্দিত মুখ দেখবেন। সঞ্জু, তোর বন্ধু বান্ধবদের মধ্যে কেউ সিগারেট খায়? সঞ্জু অবাক হয়ে বাবার দিকে তাকালো। এই প্রশ্ন জিজ্ঞাসা করার মানে সে বুঝতে পারল না। সুবহান সাহেব বিব্রত গলায় বললেন, আমার অফিসের এক কলিগ ওই দিন আমাকে 1 প্যাকেট ডানহিল সিগারেট দিল। আমি তো সিগারেট ছেড়ে দিয়েছি, প্যাকেটটা পড়ে আছে। তোর বন্ধু বান্ধবদের জন্য নিয়ে যাবি? অবশ্য সিগারেট খাওয়া ভালো না, বদ অভ্যাস। সঞ্জু মিথ্যে কথা বলল। সে বলল, কেউ সিগারেট খায় না বাবা। ও আচ্ছা আচ্ছা, তাহলে থাক। তোর ট্রেন তো 10:30টায়। জি, আমি তুলে দিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। 9:30টার দিকে বেরোলেই হবে। আপনার যেতে হবে না বাবা। সুবহান সাহেব আর কিছু বললেন না। পত্রিকা চোখের সামনে মেলে ধরলেন। সঞ্জু বাবার ঘর থেকে বের হয়ে মনে মনে বলল, বাঁচলাম। ইয়াজউদ্দিন সাহেব বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন। শুভ্র এসে বলল, বাবা, আমি যাচ্ছি। ইয়াজউদ্দিন বিস্মিত হয়ে বললেন, এখন যাচ্ছ মানে? এখন বাজে রাত 9টা। গাড়িতে স্টেশনে যেতে তোমার লাগবে 5 মিনিট। আমাদের সবাই একটু আগে যাওয়ার কথা। তাছাড়া আমি গাড়ি নিচ্ছি না, রিক্সা করে যাচ্ছি। রিক্সা করে যাচ্ছ? জি। কেন জানতে পারি? নিজের মতো করে যেতে চাচ্ছি বাবা। গাড়ি নিয়ে গেলে বুঝি পরের মতো করে যাওয়া হবে? শুভ্র কিছু বলল না। ইয়াজউদ্দিন সাহেব বললেন, সত্যি করে বলো তো, তুমি কি কোনো কারণে আমার উপর খুব বিরক্ত? বিরক্ত হব কেন? প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর আমার পছন্দ না। তুমি আমার উপর বিরক্ত কি বিরক্ত না সেটা বলো, হ্যাঁ অথবা না। হ্যাঁ। ইয়াজউদ্দিন অনেকক্ষণ ছেলের চোখের দিকে তাকিয়ে রইলেন। শুভ্র হ্যাঁ বলেছে এটা বিশ্বাস করতে তার সময় লাগছে। তুমি বিরক্ত কেন? এখন তো আমার সময় নেই বাবা, পরে গুছিয়ে বলবো। স্টেশনে যেতে তোমার সময় লাগবে 5 মিনিট। আমি তো রিক্সা করে যাচ্ছি। রিক্সাতেও 20 মিনিটের বেশি সময় লাগার কথা না। শুভ্র স্বাভাবিক গলায় বলল, তোমার উপর কেন বিরক্ত সেটা বলতে আমার সময় লাগবে, আমি ফিরে এসে বলবো। অনেক দীর্ঘ কথাও খুব সংক্ষেপে বলা যায়। 3 পাতার যে রচনা, তার সাবস্টেন্স সাধারণত 2-3 লাইনের বেশি হয় না। শুভ্র বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার উপর বিরক্ত কারণ তুমি আমাকে অবিকল তোমার মতো করতে চাও। সব বাবাই কি তাই চায় না? চাওয়াটা ঠিক না। এই চাওয়া মানে ছেলেদের ওপর চাপ সৃষ্টি করা, অন্যায় প্রভাব ফেলা। আমি তোমার উপর অন্যায় প্রভাব ফেলছি? চেষ্টা করছো কিন্তু পারছো না। মনে হচ্ছে মানুষ হিসাবে তুমি আমাকে তেমন পছন্দ করো না। পছন্দ করি, কিন্তু তুমি সবসময় নিজেকে অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান মনে করো, এটা আমার পছন্দ না। তোমার ধারণা আমি অন্যদের চেয়ে বুদ্ধিমান নই? আমার তাই ধারণা বাবা। তুমি অন্যদের চেয়ে কৌশলী কিন্তু বুদ্ধিমান নও। কিভাবে বুঝলে আমি বুদ্ধিমান নই? একজন বুদ্ধিমান মানুষ অন্যদের বুদ্ধি খাটো করে দেখে না, একজন বোকা লোকই তা করে। তুমি সবসময় আমার বুদ্ধিকে খাটো করে দেখেছ, মাকে খাটো করে দেখেছ। আমি যে যথেষ্ট বুদ্ধিমান সেটা তুমি এখন বুঝতে পেরেছ, আগে না। এর আগে পর্যন্ত তোমার ধারণা ছিল আমি পড়ুয়া একজন ছেলে, বইপত্র ছাড়া কিছুই বুঝি না। আমি জগতের বাইরে একজন মানুষ।
যে পরীক্ষার প্রথম হওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। শুভ্র, তুমি বসো, তোমার সঙ্গে কথা বলি। আমার তো সময় নেই বাবা। এক কাজ করলে কেমন হয়, আমি বরং তোমার সঙ্গে রিক্সা করে যাই, অনেক দিন রিক্সা চড়া হয় না, যেতে যেতে কথা বলি। আমি একাই যেতে চাই বাবা। তোমার মনে যে একটা চাপা ক্ষোভ ছিল তা আমি বুঝিনি, বুদ্ধি কম বলেই বুঝিনি, অন্য যে কোনো বাবা সেটা বুঝতেন। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ। শুভ্র হেসে ফেলে বলল, অ্যাপোলজি অ্যাকসেপ্টেড, যাই বাবা। শুভ্র নিচু হয়ে বাবাকে পা ছুঁয়ে সেলাম করতে গেল। ইয়াজউদ্দিন সাহেব ছেলেকে তা করতে দিলেন না, জড়িয়ে ধরলেন। শুভ্র বলল, আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি বাবা। এই ভালোবাসার মধ্যে কোনো রকম খাত নেই। একজন মানুষ অন্য একজন মানুষকে তার গুণের জন্য ভালোবাসে, আমি ভালোবাসি তোমার দোষগুলোর জন্য। তুমি আমার দেখা একমাত্র মানুষ যার দোষগুলোকে গুণ বলে মনে হয়। ইয়াজউদ্দিন সাহেব ছেলেকে রিকশায় তুলে দিয়ে রিকশাওয়ালাকে বললেন, খুব ধীরে টেনে নিয়ে যাও। বলেই তার কি মনে হলো তিনি বললেন, না ঠিক আছে, তুমি যেভাবে যাও সেভাবেই যাও, ধীরে যেতে হবে না। রিকশাওয়ালা উল্কার বেগে ছুটল। কমলাপুর রেল স্টেশনের কাছাকাছি এসে স্পিড ব্রেকার ধাক্কা খেয়ে রিকশা উল্টে গেল। লোকজন ছুটে এসে শুভ্রকে টেনে তুলল। শুভ্র বলল, আমার কিছু হয়নি, আমার চশমাটা ভেঙে গেছে। শুভ্র কিছুই দেখতে পাচ্ছে না, আলো এবং ছায়া তার চোখে ভাসছে। চশমা ছাড়া সে সত্যি সত্যিই অন্ধ। শুভ্র বলল, আপনারা কেউ কি আমাকে দয়া করে কমলাপুর রেল স্টেশনে নিয়ে যাবেন? আমি চশমা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, প্লিজ আপনারা কেউ আমাকে একটু সাহায্য করুন। জরি বিছানায় পা তুলে বসে আছে। মনিরুদ্দিন, তার বাবা এবং বেশ কিছু আত্মীয় স্বজন চলে এসেছে। বসার ঘরে সবার জায়গা হচ্ছে না, বারান্দায় কিছু বেতের চেয়ার দেয়া হয়েছে। সবাই নিজেদের মধ্যে গল্পগুজব করছেন। মনিরুদ্দিন সৌদি আরবে সাদ্দামের বাহিনী ঢুকে পড়েছে এই খবরে খুবই উল্লাসিত। তিনি নিচু গলায় ভেতরের কিছু খবরও দিচ্ছেন। যেমন বাংলাদেশ টেলিভিশন যে বারবার বলছে সৌদি আরবে বাংলাদেশ সেনাবাহিনী সকল সদস্য ভালো আছে, এটা খুবই ভুল খবর। এরা আসল খবর দিচ্ছে না। আসল খবর হলো স্কোট মিসাইলে ৭১ জন সোলজার শেষ। ঢাকা এয়ারপোর্টে কারফিউ দিয়ে এদের ডেড বডি আনা হয়েছে। এটা খুবই পাকা খবর। সবাই খুব আগ্রহ নিয়ে শুনছেন। এক দফা চা হয়েছে, দ্বিতীয় দফা চায়ের অর্ডার দেওয়া হয়েছে। বিয়ে পড়তে সামান্য দেরি হবে। মগবাজারের কাজী সাহেব এখনও এসে পৌঁছাননি, তাকে আনতে গাড়ি গেছে। বরপক্ষ ছেলের এক খালা বড় একটা স্যুটকেস নিয়ে এসেছে। তিনি হাসি হাসি মুখে এ বাড়ির মেয়েদের স্যুটকেসে জিনিস দেখাচ্ছেন। হুট করে বিয়ে হচ্ছে, এই জন্য ঘরে যা ছিল তাই আনা হয়েছে। গয়নার এই সেটটা আপনারা একটু দেখবেন। কিছুক্ষণ আগে রেডিমেড কেনা হয়েছে, দাম পড়েছে ৮০,৭০০। মোট ৫টা রিয়েল ডায়মন্ড আছে। রিসিটও সঙ্গে এনেছি, পছন্দ না হলে বদলে আনতে পারবেন। মেয়েরা চোখ বড় বড় করে জড়োয়া সেটের দিকে তাকিয়ে আছে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকার মতোই জিনিস। ছেলের খালা বললেন, বিয়ে পড়ানো হোক, বিয়ে পড়ানো হবার পর মেয়ের গলায় এটা পরাবো। জরির বড় চাচি বললেন, আগে পড়ালে অসুবিধা কি? ভদ্রমহিলা শুকনো গলায় বললেন, আগে না, বিয়ে পড়ানো হোক। জরির বড় চাচি উঠে এলেন, ঢুকলেন জরির ঘরে। জরি চাচির দিকে তাকালো, কিছু বলল না। চাচিকে সে পছন্দ করে না। ভদ্রমহিলা খুব ঝগড়াটে। জরি যে এই বাড়িতে আশ্রিতা তা তিনি দিনের মধ্যে একবার জরিকে মনে করিয়ে দেন। বড় চাচি তীক্ষ্ণ গলায় বললেন, তুই আমাকে ঠিক করে বল তো জরি, তুই গাড়ি থেকে নেমে পড়েছিলি কেন? বলতে ইচ্ছা করছে না চাচি। ছেলেটাকে তোর খুব অপছন্দ হয়েছে? জি, আমারও অপছন্দ হয়েছে। এরা ছোট লোকের ঝাড়। তুই বউ সেজে বসে আছিস কেন? পালিয়ে যা না। জরি অবাক হয়ে তাকালো। বড় চাচি বললেন, পিছনের দরজা দিয়ে বের হ, কোনো বান্ধবীর বাসায় চলে যা, তারপর দেখা যাবে। আমার সাহসে কোলাচ্ছে না চাচি। তুই আয় তো আমার সঙ্গে,
পরের বাড়িতে থেকে থেকে তোদের সব গেছে, সাহস গেছে, মর্যাদা বোধ গেছে। তোদের সাথে আমার কথা বলতে ঘেন্না লাগে। আয় আমার সাথে আয়, টুকুনকে সঙ্গে করে দিচ্ছি, ওকে নিয়ে যা, এক বান্ধবীর বাড়িতে লুকিয়ে থাক। সত্যি বলছেন? সত্যি বলছি না তো কি, তোর সঙ্গে রস করছি? আমার রস করার বয়স? বড় চাচি নিজেই পিছনের দরজা দিয়ে জড়িকে বের করলেন। তার সেজো ছেলে টুকুনকে সঙ্গে দিয়ে দিলেন। তারা একটা বেবি ট্যাক্সি নিল। টুকুন বলল, তুমি যাবে কোথায় জড়ি আপা? দারুচিনি দ্বীপে যাব। সেটা কোথায়? অনেক দূর। তুই আমাকে কমলাপুর রেল স্টেশনে নামিয়ে একটা বেবি ট্যাক্সি নিয়ে বাসায় ফিরে যাবি। পারবি না? খুব পারবো। ঢাকা শহরকে আমার মতো কেউ চেনে না। টুকুনের বয়স 10। এত বড় দায়িত্ব পেয়ে সে খুবই আনন্দিত। অয়ন একটা স্যুটকেস এবং হ্যান্ডব্যাগ হাতে সন্ধ্যা থেকেই তার ছাত্রের বাসায় বসে আছে। ছাত্রের খোঁজ নেই। শুধু ছাত্র না, বাড়িতে কেউ নেই। সবাই দল বেঁধে বিয়ে খেতে গেছে। কাজের ছেলেটি বলল, বসেন মাস্টার সাহেব, চা খাবেন? বাড়িতে লোকজন না থাকলে কাজের লোকরা খুব সামাজিক হয়ে ওঠে, আগ্রহ করে চা দেয়। অয়ন জিজ্ঞেস করল, কখন ফিরবে? তার কি কোনো ঠিক আছে? বিয়ে বাড়ি বইলা কথা, রাত 9টার আগে না। রাত 9টা হলে অপেক্ষা করা যায়, 9টা 10টা পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। একটা বেবি ট্যাক্সি নিলে 10 মিনিটে স্টেশনে চলে যাবে। জিনিসপত্র সব সঙ্গেই আছে, অসুবিধা কিছু নেই। অয়নের মনে হলো 9টার আগেই তার ছাত্র চলে আসবে। স্যারের কথা নিশ্চয়ই তার মনে আছে। গতকালই তো সে বলেছে, চিন্তা করবেন না স্যার, আমি ব্যবস্থা করে রাখব। নিশ্চয়ই ব্যবস্থা করে রেখেছে। অয়ন বলল, বিয়ে কোথায় জানো নাকি করিম? জানে না, কিছুই জানে না। চা দিমু? আচ্ছা দাও। রাত 10টার ভেতর সে সর্বমোট 6 কাপ চা খেল। বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রইল, তার ছাত্রের কালো গাড়ি যদি দেখা যায়। রাত 10টা 5-এ কাজের ছেলে এসে বলল, তারা আজ আর আসবে না, সইলা গেছে মির্জাপুর। তুমি বুঝলে কি করে? আম্মা টেলিফোন করেছিল। আমি যে বসে আছি এটা বলেছ? যে না, ইয়াদ ছিল না। অয়নের মনে আরেকটা সম্ভাবনা উঁকি দিচ্ছে। এমনও তো হতে পারে তার ছাত্র ড্রাইভারকে দিয়ে স্টেশনে টাকা পাঠিয়ে দিয়েছে, কারণ সে জানে তার স্যার রাত 10:30টার ট্রেনে যাচ্ছে। বিয়ের তাড়াহুড়োয় মনে ছিল না, বিয়ে বাড়িতে গিয়ে মনে হয়েছে। সে কি চলে যাবে স্টেশনে? করিম, যে মাস্টার সাহেব, তারা কোত্থেকে টেলিফোন করেছে? তা তো জানি না। এই বাসায় কি কেউ নেই? সব চলে গেছে? যে বড় সাহেবের এক ভাই আছেন, তুমি ওনাকে একটু জিজ্ঞেস করে আসবে আমার কথায় বাবু কিছু বলে গেছে কিনা। আমাকে কিছু টাকা দেওয়ার কথা ছিল, বাবু কি ওনার কাছে কিছু রেখে গেছেন? করিম খোঁজ নিয়ে এলো, বাবু কিছুই বলেনি। অয়ন পুরোপুরি নিঃসন্দেহ হলো, বাবু ড্রাইভারকে দিয়ে স্টেশনেই টাকা পাঠিয়েছেন। এতক্ষণ এইখানে সময় নষ্ট না করাই উচিত ছিল, তার স্টেশনে চলে যাওয়া উচিত ছিল। বিরাট ভুল হয়েছে। অয়ন ঘর থেকে বের হয়েই বেবি ট্যাক্সি নিল। হাতে সময় একেবারেই নেই। কমলাপুর রেল স্টেশনে শুভ্র দাঁড়িয়ে আছে। এত লোকজন চারপাশে, সে কাউকেই স্পষ্ট দেখতে পাচ্ছে না। মানুষগুলোর মনে হচ্ছে ছায়া মূর্তি। এক জায়গায় দাঁড়িয়ে থেকেও সে 3 জনের সঙ্গে ধাক্কা খেল। ভেবেছিল এরকম সমস্যা হবে। দলের অন্যদেরই বা সে খুঁজবে কী করে? একমাত্র উপায় যদি তাদের কেউ তাকে দেখতে পায়। এখনও কেউ দেখতে পায়নি। ওরা কি আসেনি? 9:30 বাজে, এর মধ্যে তো এসে পড়া উচিত। এত দেরি করছে কেন? আপনি আপনি এখানে? শুভ্র তাকালো। তার সামনে একটা তরুণী মূর্তি, তা সে বুঝতে পেরেছে, কিন্তু চিনতে পারছে না। গলার স্বরও অচেনা। নিশ্চয়ই ক্লাসের কোনো মেয়ে। ক্লাসের মেয়েরা ছেলেদের তুমি তুমি করে বলে, শুধু শুভ্রের বেলায় আপনি। দোষটা অবশ্যই শুভ্রের, সে ক্লাসের কোনো মেয়েকে তুমি বলতে পারে না। আপনি বোধহয় আমাকে চিনতে পারছেন না। আমার নাম জরি, সাবসিডিয়ারিতে আমরা একসঙ্গে ক্লাস করি। ও আচ্ছা, এখনও আপনি আমাকে চিনতে পারেননি।
আপনার সঙ্গে বেশ কয়েকবার আমার আগে কথা হয়েছে। শুভ্র অস্বস্তির সঙ্গে বলল, আমি চিনতে পেরেছি। তাহলে বলুন আমার নাম কি? শুভ্র বিব্রত গলায় বলল, আমি চোখে কিছুই দেখতে পারছি না, এই জন্য কিছু চিনতে পারছি না। আমার চশমা ভেঙে গেছে, চশমা ছাড়া আমি কিছুই দেখি না। জরি বলল, আমরা সবাই এই খবর খুব ভালো করে জানি। আপনার নাম হচ্ছে কানা বাবা। আমরা মেয়েরা অবশ্য কানা বাবা বলি না। আপনারা কি বলেন? আমরা বলি দ্য লার্নড ব্লাইন্ড ফাদার। লার্নড? লার্নড না ডেকে উপায় কি আছে বলুন? যে ছেলে জীবনে কোনো দিন কোনো পরীক্ষায় ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, তাকে ইচ্ছা না থাকলেও লার্ন ডাকতে হয়। শুভ্র অত্যন্ত বিব্রত বোধ করছে। বিব্রত বোধ করার প্রধান কারণ, সে একটা মেয়েকে এখনও চিনতে পারেনি। জরি বলল, আপনি কি দারুচিনি দ্বীপে যাচ্ছেন? জি। আপনাকে এত সম্মান করে জি বলতে হবে না, আমিও আপনাদের সঙ্গে যাচ্ছি। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? এই প্ল্যাটফর্ম থেকে তো ময়মনসিংহ লাইনের গাড়ি যায়। আপনার গাড়ি ছাড়বে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শুভ্র হাসি মুখে বলল, আমি তো এসবের কিছুই জানি না। একজন লোক হাত ধরে ধরে এখানে দাঁড় করিয়ে দিয়ে গেছে, তারপর থেকেই দাঁড়িয়ে আছি। জরি বলল, চলুন হাত ধরে ধরে আপনাকে 4 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাই। ধরুন, হাত ধরুন। সংকোচ করার কিছু নেই, আপনি হচ্ছেন কানা বাবা। জরি ভেবে পেল না সে হঠাৎ এত কথা বলছে কেন। সে তো চুপচাপ ধরনের মেয়ে, এত কথা তো সে কখনো বলে না। আজ তার হয়েছেটা কি? শুভ্র হাত ধরল, খানিকটা ইতস্তত হয়ে বলল, আপনি বা কেন এদিকে এলেন? আপনার তো 4 নম্বর প্ল্যাটফর্মে থাকার কথা। কেউ এখনো আসেনি, তাই ঘুরে বেড়াচ্ছিলাম। আচ্ছা, আপনার চোখ এত খারাপ, আপনার তো উচিত বাড়তি চশমা রাখা। শুভ্র বলল, এক্সট্রা চশমা বাড়িতে আছে। জরি বলল, আপনার ব্যাগ কে গুছিয়ে দিয়েছে বলুন তো? আমার মা। তাহলে ব্যাগ খুললেই বাড়তি চশমা পাওয়া যাবে। দেখি আপনার ব্যাগটা খুলি, চাবি দিন তো। শুভ্র বলল, আমার মনে হয় না মা বাড়তি চশমা দিয়েছে। অবশ্যই দিয়েছেন, কোনো মা এত বড় ভুল করবেন না। দিন, চাবি দিন। ব্যাগ খুলতেই খাপে মোড়া 2টো চশমা পাওয়া গেল। চোখে চশমা দিয়ে শুভ্র বিস্মিত হয়ে বলল, আপনি এত সেজেছেন কেন? আজ রাতে আমার বিয়ে হওয়ার কথা ছিল, এটা হচ্ছে বিয়ের সাজ। বিয়ে হয়নি বলেই যেতে পারছি। শুভ্র বলল, ভাগ্যিস হয়নি, বিয়ে হলে আপনার সঙ্গে দেখা হতো না, আমারও দারুচিনি দ্বীপে যাওয়া হতো না। বোকার মতো একা একা ভুল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতাম, কেউ আমাকে খুঁজে পেত না। আর পেলেও কেউ বুদ্ধি করে বলতে পারতো না যে আমার ব্যাগে এক্সট্রা চশমা আছে। আমাকে যেতে হতো অন্ধের মতো। জরি হাসল। এখন তার সব কিছুই ভালো লাগছে। পৃথিবীটা অনেক সুন্দর মনে হচ্ছে। স্টেশনের হইচই, আলো সব মিলিয়ে কেমন যেন নেশা ধরে যাচ্ছে। বারবার মনে হচ্ছে, পৃথিবী এত সুন্দর কেন? আর একটু কম সুন্দর হলে তো ক্ষতি ছিল না। দুজন হাঁটছে ছোট ছোট পা ফেলে। শুভ্র হঠাৎ কি মনে করে বলে ফেলল, চশমাটা পাওয়া না গেলেই ভালো হতো। কেন? আপনি আমাকে হাত ধরে ধরে নিয়ে যেতেন। আপনি যখন আমার হাত ধরে হাঁটছিলেন, আমার অসম্ভব ভালো লাগছিল। কিছু মনে করবেন না, কথাটা বলে ফেললাম। বেশিরভাগ সময় আমরা আমাদের মনের কথা বলতে পারি না, তখন কষ্ট হয়। আমি ঠিক করেছি আমি এই ভুল করব না, যা বলতে ইচ্ছা করবে তাই বলবো। আপনি কি রাগ করলেন? জরি সহজ গলায় বলল, না, রাগ করিনি। আপনি বরং এক কাজ করুন, চশমাটা খুলে পকেটে রেখে দিন। আমি আপনার হাত ধরে ধরে নিয়ে যাই, নয়তো ওরা দেখলে হাসাহাসি করবে। শুভ্র চশমা খুলে পকেটে রাখল। জরি তাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। দলটির সঙ্গে দেখা হলো। সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, কানা বাবা, কানা বাবা। অনুষ্কা ছুটে এসে বলল, জরি, তোর তো যাওয়ার কথা ছিল না? জরি বলল, চলে এলাম। খুব ভালো করেছিস, খুব ভালো। তুই কানা বাবাকে কোথায় পেলি? পেয়ে গেলাম, বেচারা চশমা ভেঙে ফেলেছে, হাত ধরে আনা ছাড়া উপায় কি? দলের সবাই আবার চেঁচিয়ে উঠল, কানা বাবা, কানা বাবা। সঞ্জুর বাবাও এসেছে।
সঙ্গে মুনাকে নিয়ে এসেছেন। সঞ্জু খুব অস্বস্তি বোধ করছে। সে বুঝতে পারছে তাকে নিয়ে বন্ধুদের মধ্যে গা টেপাটেপি হচ্ছে। মোতালেব ফিসফিস করে বলল, দেখ সবাই দেখ, খোকাবাবুর বাবা ফিডিং বোতল হাতে নিয়ে চলে এসেছে। লোকটার কি বুদ্ধি শুদ্ধি নেই। সবাই ট্রেনে উঠেছে। প্রথম সেদিন রিজার্ভ করা কামরায় নয়, 3rd ক্লাসে। তাতে কারোর আনন্দে ভাটা পড়ছে না। হাসাহাসি আনন্দ উল্লাসের সীমা নেই। অনুষ্কা পাশের এক অচেনা এক ভদ্রলোককে বলল, ব্রাদার, আপনি কি সেন্ট মেখেছেন? গন্ধে বমি এসে যাচ্ছে। সেই লোক হতভম্ব। জরি শুভ্রকে বলল, আপনি চশমা পরছেন না কেন? শুভ্র হাসি মুখে বলল, আমি চশমা পরব না বলেই ঠিক করেছি। বেশ, তাহলে হাত ধরুন, আপনাকে ট্রেনে নিয়ে তুলি। মোতালেব চেঁচিয়ে বলল, ভাই সব রাস্তা করে দিন, কানা বাবা আসছে, কানা বাবা, দি লার্নড ব্লাইন্ড ফাদার। নীরা চেঁচিয়ে বলল, অবিকল এই রকম একটা দৃশ্য আমার কল্পনায় ছিল। সুনীল অন্ধ হয়ে গেছে, আমি তার হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছি। সুনীল এই পৃথিবীকে দেখছে আমার চোখ দিয়ে। বানিয়ে বলছি না, বিশ্বাস কর, এই দেখ আমার গায়ে কাঁটা দিচ্ছে। অনুষ্কা বলল, লার্নড ব্লাইন্ড ফাদারকে সারাক্ষণ হাত ধরে ধরে কে টানবে? চিটাগং নেমেই ওর জন্য চশমার ব্যবস্থা করতে হবে। শুনুন লার্নড ব্লাইন্ড ফাদার, সবসময় আমরা আপনাকে আপনি বলেছি, এখন আর বলবো না, দয়া করে কিছু মনে করবেন না। শুভ্র হাসল, মাথা ঝাঁকিয়ে বলল, আমি খুব খুশি হব যদি তা করেন। আরেকটা কথা, এখন ফর্মাল ভঙ্গিতে কথা বলবেন না, বললে চিমটি খাবেন। জি আচ্ছা, আর বলবো না। রানা বলল, একটা গান ধরলে কেমন হয়? নীরা বলল, খুব খারাপ হয়। আচ্ছা, আমি বসবো কোথায়? আমার তো বসার জায়গা নেই। রানা বলল, তুমি এবং সুনীল, তোমরা দুজন দাঁড়িয়ে যাও, হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকো। আমার দাঁড়িয়ে যেতে কোনো আপত্তি নেই, কিন্তু সুনীলকে বসতে দাও, জানলার পাশে বসতে দাও, বেচারা কবি মানুষ। সত্যি সত্যি জানলার পাশে খানিকটা জায়গা খালি করা হলো, সেখানে কেউ বসল না। মোনা লক্ষ্য করল সবাই আছে, শুধু অয়ন নেই। সে কি যাচ্ছে না? কাউকে জিজ্ঞেস করতে তার খুব লজ্জা লাগছে। তবু লজ্জা ভেঙে মোতালেবকে জিজ্ঞেস করল। মোতালেব বিরক্ত মুখে বলল, যাওয়ার তো কথা, গাধাটা এখনও কেন আসছে না কে জানে। ট্রেন মিস করবে, গাধাটা সব সময় এরম করে। আগে একবার পিকনিক গেলাম, সে গেল না। পরে শুনি চাঁদার টাকা জোগাড় হয়নি। আরে একজন চাঁদা না দিলে কি হয়, সবাই তো দিচ্ছে। মোনা ক্ষীণ স্বরে বলল, ওনার কি টাকার জোগাড় হয়নি? মোতালেব বলল, কি করে বলবো, আমাকে তো কিছু বলেনি। মোনা অসম্ভব রকম মন খারাপ করে বাবার কাছে চলে এলো। আর তখনই সে অয়নকে দেখল। অয়ন শুকনো মুখে দাঁড়িয়ে আছে। তার দাঁড়ানোর ভঙ্গি থেকেই বোঝা যাচ্ছে সে চাচ্ছে না কেউ তাকে দেখে ফেলুক। মোনা চেঁচিয়ে ডাকল, অয়ন ভাই, অয়ন ভাই। অয়ন প্ল্যাটফর্মের গাদা করে রাখা প্যাকিং বাক্সের আড়ালে সরে গেল। মোনা এগিয়ে এলো। পিছনে পিছনে এলেন শোভান সাহেব। মোনা বলল, অয়ন ভাই, আপনি যাচ্ছেন না? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। অয়ন কি বলবে ভেবে পেল না। শোভান সাহেব উত্তেজিত গলায় বললেন, দৌড়ে গিয়ে ওঠ, সিগন্যাল দিয়ে দিয়েছে। অয়ন নিচু গলায় বলল, চাচা, আমি যাচ্ছি না। যাচ্ছ না কেন? টাকা জোগাড় করতে পারিনি। একজনের দেওয়ার কথা ছিল, সে শেষ পর্যন্ত। গার্ড বাঁশি বাজিয়ে দিয়েছে, ট্রেন নড়তে শুরু করেছে। অয়ন ছোট করে নিঃশ্বাস ফেলল। মুনার চোখে পানি এসে গেল। সে জল ভেজা চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে। শোভান সাহেব পকেট থেকে মানিব্যাগ বের করে শান্ত গলায় বললেন, বাবা, এই নাও, এখানে 600 টাকা আছে, তুমি যাও, দৌড়াও। অয়ন ধরা গলায় বলল, বাদ দিন চাচা, আমি যাব না। তার খুব কষ্ট হচ্ছে, সে কখনোই কোথাও যেতে পারে না। তার জন্য খুব কষ্ট তো তার হয় না, আজ কেন হচ্ছে? শোভান সাহেব বললেন, এক থাপ্পড় দেব, বেয়াদব ছেলে, দৌড় দাও, দৌড় দাও। মুনা বলল, যান অয়ন ভাই, যান প্লিজ।
অয়ন টাকা নিল। সে দৌড়তে শুরু করেছে। তার পেছনে পেছনে দৌড়চ্ছে মুনা। সে কেন ছুটছে সে নিজেও জানে না। দলের সবাই জানালা দিয়ে মুখ বের করে তাকাচ্ছে। মোতালেব এবং সঞ্জু হাত বের করে রেখেছে, কাছাকাছি এলেই টেনে তুলে ফেলবে। এই তো, আরেকটু আরেকটু। শোভান সাহেব চোখ বন্ধ করে প্রার্থনা করছে, হে মঙ্গলময় ঈশ্বর, এই ছেলেটাকে দারুচিনি দ্বীপে যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও। ট্রেনের গতি বাড়ছে, গতি বাড়ছে অয়নের, আর ঠিক তার পাশাপাশি ছুটছে মুনা। সে কিছুতেই অয়নকে ট্রেন মিস করতে দেবে না, কিছুতেই না। এই ছিল আজকের গল্প। এইটি ছিল গল্পটির অন্তিম পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বই পড়ুন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।